শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের উপবৃত্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা উপবৃত্তির আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। উপবৃত্তির আবেদন করতে কোন কোন কাগজপত্র লাগবে, কোনো ফি লাগবে কিনা, কিভাবে আবেদন করবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, এ টু জেড বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনাদের ভিডিওতে, এবং কোন পদ্ধতিতে আবেদন করলে আবেদনের টাকা পাবে সে বিষয়টি নিয়েও আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম শ্রেণীর সমমান শ্রেণীতে উপবৃত্তির প্রাপ্তির যোগ্য প্রায় শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ, HSPMIS তথ্য এন্ট্রি সংক্রান্ত। তো এখানে তোমরা এটা পড়ে নাও, আমি মূল যে কথাগুলো সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। যারা ষষ্ঠ শ্রেণীতে আছো স্কুল এবং মাদ্রাসায়, দাখিল মাদ্রাসা এবং স্কুলে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত আছো তারা সবাই, অর্থাৎ যারা উপবৃত্তির জন্য আবেদন করবে তাদের আবেদন করতে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এখানে দেখো স্পষ্ট করে লিখে দিয়েছে যে আগামী 15/4/2025, অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু হবে 15/4/25 থেকে 30/4/2025 পর্যন্ত, অর্থাৎ 15/4/2025 থেকে, অর্থাৎ এপ্রিলের 30 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। 30 তারিখ রাত 10টায় স্বয়ংক্রিয়ভাবে এই ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, আবেদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সকল উপজেলা থানা, অর্থাৎ উপজেলা আবেদন কমপ্লিট হলে উপজেলা এটি প্রেরণ করতে হবে। 8/5/2025 তারিখের মধ্যে সফটওয়্যার নির্ধারিত অপশন ব্যবহার করে এসপিএমএটি নির্ধারণ করতে হবে। এটা হলো, এই কাজটা হলো উপজেলার, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা যারা আবেদন করবে তাদের আবেদনের তথ্যগুলো উপজেলায় প্রেরণ করতে হবে অনলাইনে। তারা 8 তারিখে 8 মের মধ্যে এগুলো সরাসরি নির্দিষ্ট ঠিকানা অর্থাৎ বোর্ডে প্রেরণ করবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের আবেদনপত্র যাচাই বাছাই কমিটি, এগুলো হল প্রতিষ্ঠানের কাজ। তো উপকারভোগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া কিভাবে করবে এগুলো যারা করবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মূল থিমসগুলো দেখো তোমরা এখানে। তো তথ্য এন্ট্রি করতে যেসব কাগজপত্র লাগবে তোমরা একটু দেখে নাও। শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ যারা এন্ট্রি করবে তাদের নগদ অ্যাকাউন্ট লাগবে, অবশ্যই নগদ অ্যাকাউন্ট লাগবে। নগদ অ্যাকাউন্টটা যিনি অভিভাবক হবেন, অর্থাৎ বাবাকে যদি অভিভাবক বানাও অবশ্যই নগদ অ্যাকাউন্টে বাবার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। যদি মাকে অভিভাবক বানাও তাহলে মার এনআইডি দিয়ে যেই নগদ সিমটা তুলছো সেই নগদ সিমটাই দিয়ে দিবে নগদ নাম্বারটা। অথবা যদি নগদ নাম্বারটা বাবা মা ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানাও, যেমন দাদা, ভাই, নানা, নানি, যাকেই বানাও তুমি অভিভাবক হিসেবে, তার এনআইডি দিয়ে অবশ্যই নগদ সিমটা তোলা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। তারপরে আবেদনের সকল শিক্ষার্থীর সূত্র সংখ্যার অনলাইন জন্মসনদ লাগবে। শিক্ষার্থীর অনলাইন জন্মসনদ বাংলা এবং ইংরেজি কপি দুইটাই জমা দেবে, সেক্ষেত্রে সুবিধা অনেক ভালো হবে। অবশ্যই ইংরেজি কপি যদিও না থাকে, থাকারই কথা, যদিও কোনো কারণে না থাকে, অবশ্যই কিন্তু জন্মসনদ নাম্বার অনলাইন থাকতেই হবে। পিতামাতার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ বাবা মা এবং বাবা মা ব্যতীত যদি অভিভাবক অন্য কেউ হয় তাহলে 3 জনের এনআইডি লাগবে। বাবা মার লাগবে এবং তৃতীয় কোনো ব্যক্তি যাকে অভিভাবক বানাইছেন তার এনআইডি বাধ্যতামূলক। আবারও বলছি, যাকে অভিভাবক বানাবেন তার এনআইডি বাধ্যতামূলক, সাথে বাবা মার এনআইডিও লাগবে। শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের অভিভাবক হিসেবে নির্ধারিত ব্যক্তির পিতামাতা অন্য যে কোনো বৈধ অভিভাবক এনআইডি দিয়ে খোলা বৈধ সচল অ্যাকাউন্ট নগদ নাম্বার লাগবে। যেটা বললাম আর কি, যে যাকে অভিভাবক বানাইবেন বাবা মা অথবা তৃতীয় কোনো ব্যক্তি, যিনি অভিভাবক হবেন তার এনআইডি দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা, নগদ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে, সচল থাকতে হবে। শিক্ষার্থীর অভিভাবক হবেন পিতা অথবা মাতা। কেবল পিতামাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন, দাদা দাদি, নানা নানি অভিভাবক হিসেবে নির্বাচিত করা যাবে। তারপরে সফটওয়্যারে এন্ট্রির সময় পিতামাতাকে অভিভাবক নির্বাচিত করলে পিতার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন, যে কথাগুলো বললাম আর কি। মাকে অভিভাবক বানাইলে মার এনআইডি দ্বারা সিম রেজিস্ট্রেশন। বাবা মা ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানাইলে তার এনআইডি দ্বারা সিম রেজিস্ট্রেশন। তথ্য এন্ট্রির পূর্বে ও পরে নগদ অ্যাকাউন্ট নম্বর এবং হিসাবধারী নাম সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে এন্ট্রিও সংরক্ষণ করতে হবে। উপবৃত্তির তথ্য শিক্ষার্থীর সফটওয়্যার করলে উপবৃত্তির প্রাপ্ত নিশ্চিত করা যাবে না, অর্থাৎ এগুলো যাচাই বাছাই করতে হবে। তারপরে টিউশন ফি মওকুফ, যিনি উপবৃত্তির জন্য নির্বাচিত হবেন তার প্রতিষ্ঠান কোনো টিউশন ফি নিতে পারবে না, শিক্ষার্থীর কাছ থেকে অভিভাবক প্রতিষ্ঠান কোনো টাকা নিতে পারবে না। নতুন প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি, এগুলো হলো যদি কোনো নতুন অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আচ্ছা, এই কাজগুলো তাহলে শিক্ষার্থীর জন্য যে মূল কথাগুলো সেগুলো আমি বলে দিলাম শিক্ষার্থীর জন্য এই কাজগুলো। তো আমি তোমাদেরকে এটা ভিডিও শুধু জানাই দিলাম তোমাদেরকে, আমি তোমাদেরকে বিস্তারিত কিভাবে ফর্মটা পূরণ করবে এ নিয়ে এই যে ফর্ম তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমি ফর্মটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হ্যাঁ, তোমরা সেখান থেকে চাইলে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারো।
আর কিভাবে ফর্মটা পূরণ করবে দ্বিতীয় ভিডিওতে, এরপরে যে ভিডিওটি আসতেছে সেখানে আমি এটা তোমাদেরকে পূরণ করে কিভাবে পূরণ করলে তোমরা উপবৃত্তির জন্য নির্বাচিত হবে, কিভাবে পূরণ করতে হবে আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি পরের ভিডিওতে। সেজন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওতেই তোমরা জানতে পারবে যে ফর্মটা তোমাদেরকে কিভাবে পূরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে, অবশ্যই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।